তাহলে আজকে যে লেকচারটা করব তার মধ্যে আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা আলোচনা করব আর সেটা থেকে কিছু ডিডিউস করব রেজাল্টস আর আরেকটা ছোট রেজাল্ট করব। ওকে, সো প্রথমত ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা বলছে যে যদি একটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া থাকে on a closed interval AB such that FA is not equal to FB, তাহলে যদি কোনো পয়েন্ট C FA আর FB এর মধ্যে থাকে তাহলে তার জন্য একটা ওপেন ইন্টারভেল AB এর মধ্যে পয়েন্ট D পাওয়া যাবে such that FD is equal to C। তাহলে এই থিওরামটা বোঝবার জন্য একটুখানি বোলজানোস থিওরামটা রিকল করো। সেখানে কি রকম ছিল যে পরিস্থিতিটা শুরুটা এরকমই ছিল যে একটা ফাংশন ছিল অন এ ক্লোজ ইন্টারভেল এ বি টেকিং রিয়েল ভ্যালুস which was continuous and ওখানে ধরে নিয়েছিল যে এফ এ আর এফ এর সাইন অপোজিট হচ্ছে, মানে একটা যদি পজিটিভ হয় তাহলে অন্যটা নেগেটিভ হবে। তাহলে এরকম যদি ঘটনা ঘটে তাহলে মাঝখানে কোথাও একটা ওপেন ইন্টারভাল এ বির মধ্যে একটা পয়েন্টে অন্তত ফাংশনের ভ্যালুটা 0 হয়। তো এখানেও তুমি সেরকমই বক্তব্য রাখছো, ওটা জাস্ট একটা you can say translated version of the Bolzano's theorem in this situation। যে কি বলতে চাইছো যে যদি এফ এ আর এফ এর মান সমান না হয় তাহলে যদি একটা যে কোনো পয়েন্ট সি বিটুইন এফ এ এন্ড এফ বি পাও। এবার এফ এ আর এফ বির এইরকম করে ভাষা করে আমাদের লিখতে হয়েছে, তার কারণ হচ্ছে যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে আমি ঠিক জানি না, শুধু এটুকু ধরে নিচ্ছি যে দুজনেই আলাদা আলাদা মান নিচ্ছে। তাহলে আলাদা 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 মান নিলে অন্তত তাদের মধ্যে একটা সি থাকবে। সুতরাং এই বক্তব্য রাখার আগেই আমাকে সেটা ধরতে হচ্ছে, সেজন্য এই কথাটা বলা। দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে আমার একটা ডি পাওয়ার কথা ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে সো দ্যাট এফ ডি ইজ ইকুয়াল টু সি, কিন্তু আমি সিটাকে কি ধরে নিয়েছি, সিটা স্ট্রিক্টলি বিটুইন এফ এ এন্ড এফ বি, তার মানে সিটা এফ এ থেকেও আলাদা এফ বি থেকেও আলাদা। সুতরাং যে ডিটা আমি পাবো যাতে এফ ডি ইজ ইকুয়াল টু সি হবে, সেই ডিটা আমার ওপেন ইন্টারভালে থাকতে বাধ্য, কারণ ওটা ডি সমান এ অথবা ডি সমান বি হবে না, কারণ এফ এ আর এফ বি দুটোই সি থেকে আলাদা। তাহলে এই জায়গাটাও মানে কোয়াইট এক্সপেক্টেড যে আমার যা যেভাবে আমি রেজাল্টটা বলছি তাতে আমার এই ডিটা ওপেন ইন্টারভাল এ বিতেই পাওয়া যাবে। এবার থিওরামটা বেসিক্যালি কি বলছে, বেসিক্যালি বলছে যে তোমার ইমেজ যে সেটটা, ইমেজ সেটের মধ্যে মানে তুমি যদি দুটো পয়েন্ট নিয়ে নাও একটা অন্যের থেকে ছোট ধরো, তাহলে তার মাঝখানের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো সবই ইমেজ সেটে থাকবে প্রোভাইডেড দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস। তাহলে তোমার এমন ঘটবে না যে তোমার যে ইমেজ সেট মানে ইমেজ অফ এফ which is a subset of the real line সেটা এমন ভাবে হলো যে সেটা দুটো ডিসজয়েন্ট জায়গায় ল্যান্ড করছে, কারণ সেটা একেবারে ডিসজয়েন্ট যদি হয়ে যায় তার মানে দাঁড়াবে যে একটা পয়েন্ট এই ডিসজয়েন্ট সেগমেন্টে থাকলো আর এই পয়েন্টটা এই ডিসজয়েন্ট সেগমেন্টে থাকলো, মাঝখানে একটা অংশ থাকলো যেটা ইমেজ এফ এ পড়লো না, এই ব্যাপারটা ঘটবে না। তার মানে ইন্টারমিডিয়েট যতগুলো মান আছে এফ এ আর এফ বির মধ্যে, মানে এফ এ তো ইমেজ এফ এ আছে, তাহলে ইমেজ এফ এ যদি একটা পয়েন্ট এফ এ থাকে, ইমেজ এফ এ যদি একটা পয়েন্ট এফ বি থাকে, তাহলে এফ এ আর এফ বির ইন্টারমিডিয়েটের যতগুলো মান আছে যতগুলো ভ্যালিউ আছে সেগুলো সবই কিন্তু ইমেজ এফ এ থাকতে বাধ্য, মানে তার জন্য একটা করে ডি এরকম পাওয়া যাবে যাতে যাতে এফ টিটা ওই পার্টিকুলার মানটা হয়ে যায়। সেই জন্য এটাকে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম বলে। আর এটা বোলজানোস থিওরাম থেকে স্ট্রেট ফরওয়ার্ড যেতেই চলে আসে। তোমাকে কি করতে হবে, তোমাকে একটা নতুন ফাংশন ডিফাইন করতে হবে। তো তোমার ফাংশন এফটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে, তুমি একটা নতুন ফাংশন gx ডিফাইন করো ওভার দ্য সেম ক্লোজ ইন্টারভাল ab। কিভাবে? gx is equal to fx minus c।
তাহলে এটা কি রকম ফাংশন? এটা ডিফারেন্স অফ টু কন্টিনিউয়াস ফাংশন। সুতরাং এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। কনস্ট্যান্ট ফাংশন ইজ কন্টিনিউয়াস, f is continuous, so therefore g is a continuous function on ab. Now you notice that what will happen to ga and gb. তোমার কি দেওয়া আছে যে c is any point between fa and fb। যখন আমি থিওরামটা বলেছি তার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট বলিনি, কিন্তু দুটো কেসই হতে পারে। একটা হতে পারে যে fa টা fb থেকে ছোট হলো, অথবা অন্য কেসটা হতে পারে যে fb টা fa থেকে ছোট হলো। তাহলে fa যদি fb থেকে ছোট হয় তাহলে ইনইকুয়ালিটিটা এরকম হবে যে fa less than c less than fb। তাহলে এই ক্ষেত্রে দেখো gx এর ফর্মুলা কি ছিল? gx আমরা বলেছিলাম, ওটা ডেফিনিশনটা দিয়েছিলাম fx minus c। তাহলে সেটা আমি যদি এখানে লাগাই তাহলে ga সমান কত হচ্ছে? fa minus c। এবার fa minus c টা কেমন নাম্বার? সেটা নেগেটিভ নাম্বার হয়ে যাচ্ছে। আর gb কত? gb সমান হচ্ছে fb minus c। আর fb minus c কেমন নাম্বার হয়ে যাচ্ছে? ওটা পজিটিভ নাম্বার হয়ে যাচ্ছে। সুতরাং তুমি পাচ্ছ কি যে এই প্রথম কেসে যখন fa টা fb থেকে ছোট তখন ga টা নেগেটিভ আর gb টা পজিটিভ। এই সিচুয়েশনটা তুমি পাচ্ছ। দ্বিতীয় কেসটা একইভাবে, যদি fb টা c এর থেকে ছোট হয়, মানে fb যদি fa থেকে ছোট হয় আর c যদি fb আর f এর মাঝখানের পয়েন্ট হয়, তাহলে তোমার ইনইকুয়ালিটিটা প্রিসাইসলি হয়ে যায় fb less than c less than fa। সুতরাং এই ক্ষেত্রে তোমার gb টা কত হবে? gb মানে হচ্ছে fb minus c। fb minus c টা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর তোমার ga যেটা সেটা হচ্ছে fa minus c, সেটা এবারে পজিটিভ হয়ে যাচ্ছে। দেখো তাহলে আবার কি দাঁড়ালো যে gb টা লেস দ্যান 0 হয়ে গেল আর ga টা গ্রেটার দ্যান 0 হয়ে গেল। তাহলে এই যে দুটো কেস, যে দুটো সম্ভাবনা রয়েছে, সেই দুটো কেসেই তুমি দেখতে পাচ্ছ যে ga আর gb এর সাইন গুলো কিন্তু অপোজিট হচ্ছে। একটা যদি পজিটিভ হয় তো অন্য নেগেটিভ হচ্ছে, এটা তুমি পাচ্ছ। তাহলে বোলজানোস থিওরেম কি বলছে? বোলজানোস থিওরেম বলছে যে এরকম একটা কন্টিনিউয়াস ফাংশন যদি পাওয়া যায় যেটা অন আ ক্লোজ ইন্টারভ্যাল ab, যেটা a আর b তে অপোজিট সাইন্স নিচ্ছে, মানটা নিচ্ছে, তাহলে ab এর মধ্যে, ওপেন ইন্টারভ্যাল ab এর মধ্যে একটা পয়েন্ট d পাওয়া যাবে যেখানে d will be equal to 0, রাইট? তাহলে gd equal to 0 মানে কি? fd minus c is equal to 0, তার মানে fd is equal to c। সুতরাং তুমি তোমার ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমটা পেয়ে যাচ্ছ যে যদি একটা কন্টিনিউয়াস ফাংশন এমন পাও যাতে on a closed interval ab minded, so that fa is not equal to fb, and if you take any point c between fa and fb, then it will be also a point in the image of f। And this is obvious that যে পয়েন্টের ইমেজ পয়েন্ট ওটা হবে সেই পয়েন্টটা ওপেন ইন্টারভ্যাল ab তে থাকবে। এটাতে কিন্তু একটা জিনিস অবশ্যই করে খেয়াল করবে যে এখানে বলছে যে একটা পয়েন্ট পাওয়া যাবে, এরকম কোনো বক্তব্য নেই যে একাধিক পয়েন্ট পাবে না। একাধিক পয়েন্ট পেতেই পারো, সেটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে অন্তত একটা পয়েন্ট থাকবে যাতে fd is equal to c হচ্ছে। অলরাইট, তো এই থিওরেমটা ভীষণ সহজে বোঝা যায় once you understand what is Bolzano's theorem, কিন্তু এটার ইমপ্লিকেশনটা অনেক ফার রিচিং আর কি। তো আমরা দু একটা করব, তার মধ্যে আমি এক্সারসাইজ হিসেবে লিখছি, কিন্তু এগুলো প্রত্যেকটাকেই তুমি একটা থিওরেম হিসেবে বা একটা প্রপোজিশন হিসেবে ভাবতে পারো, মানে দিস ইজ রেজাল্ট। প্রথম বক্তব্য হচ্ছে যে আমি এখানে ক্লোজ ইন্টারভ্যাল 0 1 নিয়েছি, তার বদলে তুমি যে কোনো ক্লোজ ইন্টারভ্যাল ab নিতে পারতে। তো এক্সারসাইজটা বলছে যে let f be a continuous function on the close interval 0 1 taking real values. Okay, and suppose that for every x in close interval 0 1 fx is a rational number, তাহলে f টাকে কনস্ট্যান্ট ফাংশন হতেই হবে। এটা মানে খুব ইন্টারেস্টিং রেজাল্ট আর কি, যে যদি তুমি জানো যে ওটা শুধু রেশনাল মান নিচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, তাহলে ওটা কনস্ট্যান্ট ফাংশন ছাড়া কিছু হতে পারে না। যুক্তিটা খুব সিম্পল, যে ধরো তুমি বাই চান্স a আর b
দুটো নাম্বার ক্লোজ ইন্টারভাল 0 1 এর মধ্যে পেয়ে যাচ্ছ such that fa is not equal to fp, মানে আমাকে দেখাতে হবে যে f is a constant function, so দেখাতে হবে যে প্রত্যেকটা পয়েন্ট x in close interval 0 1 এর জন্য fx will take one constant value। তো সেটা আমরা বলছি যে সাপোজ ইফ পসিবল ওটা সম্ভব নয়, মানে এফটা কনস্ট্যান্ট ফাংশন নয়, তাহলে কি হবে যে অন্তত দুখানা পয়েন্ট পাওয়া যাবে এ আর বি যারা আলাদা, a not equal to b obviously, so that fa is not equal to fp। তাহলে এটা যদি পাও তাহলে f এর মধ্যে fa আর fb এর মধ্যে একটা ছোট একটা বড়, সেটা আমরা নির্দিষ্ট করছি না, কিছু যায় আসে না, আমরা বলছি যে যে fa আর fb যে দুটো আলাদা আলাদা রিয়েল নাম্বার, তার মধ্যে তো অসংখ্য ইররেশনাল নাম্বার রয়েছে, রাইট? তো অন্তত একটা ইররেশনাল নাম্বার আলফাটা নিয়ে নাও। তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কি বলছে যে আলফাটা ইমেজ এফ এ থাকতে বাধ্য, কারণ এবারে তুমি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কি করবে, তুমি ক্লোজ ইন্টারভ্যাল এ বির উপরে লাগাবে। দেখো আমি খুব কেয়ারফুলি বলিনি যে এখানে এ লেস দ্যান বি নিয়ে নাও, কিন্তু সেটা তো আমি নিতেই পারি। আমি যদি দুটো পয়েন্ট এ আর বি নিই যাতে এফ এ আর এফ বি আলাদা, তাহলে প্রথমত এ আর বি তো আলাদা হতে বাধ্য, কারণ এ আর বি যদি একই পয়েন্ট হয় তাহলে তারা তো দুজন আলাদা আলাদা জায়গায় যাবে না, একটা পয়েন্ট দুটো জায়গায় যাবে না। সুতরাং যেহেতু আমি বলছি যে এফ এ নট ইকুয়াল টু এফ বি, তার মানে আন্ডারস্টুড যে এ ইজ নট ইকুয়াল টু বি, এটা হলো প্রথম পয়েন্ট। এবারে তুমি ধরেই নিতে পারো যে যেহেতু দে আর নট ইকুয়াল, ওয়ান অফ দেম ইজ লেস দ্যান দ্য আদার, তো তুমি ধরে নিতে পারো যে এ ইজ লেস দ্যান বি, ঠিক আছে? তো এবারে তোমার যে ফাংশন দেওয়া আছে ক্লোজ ইন্টারভাল 0 1 এর উপরে, সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে, সেটাকে তুমি পুরো ক্লোজ ইন্টারভাল 0 1 এর উপরে না ভেবে ওটার ওই যে সাব ইন্টারভাল ফর্ম হচ্ছে ক্লোজ ইন্টারভাল এবি, সেটার উপরে তুমি যদি নিয়ে নাও তাহলে সেখানেই তুমি ফাংশনটা লাগাতে পারো। তাহলে আমি বক্তব্যটা আমার কি, যে উইদাউট লস অফ জেনারেলিটি ইউ ক্যান টেক a less than b, প্রথম বক্তব্য এটা। then you do what, then you restrict f to the subinterval ab, ঠিক আছে? পুরো 0 1 এর উপরে ভাবতে হবে না, a সমান 0 আর b সমান 1 হয়ে যেতেই পারে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে যদি নাও হয়, আমি ক্লোজ ইন্টারভাল এবিটা নিশ্চয় করে 0 1 এর সাবসেট, তাহলে ফাংশনটাকে আমি পুরো ক্লোজ ইন্টারভাল 0 1 এর উপরে না দেখে শুধু সাব ইন্টারভাল এবি এর উপরে দেখছি। তাহলে বক্তব্য হচ্ছে যে দিস ইজ also continuous function, ঠিক আছে? কারণ অরিজিনাল ফাংশনটাই কন্টিনিউয়াস, তার মানে প্রত্যেকটা পয়েন্ট অফ ক্লোজ ইন্টারভাল 0 1 এর উপরে ওটা কন্টিনিউয়াস। সুতরাং ইন পার্টিকুলার যদি ক্লোজ ইন্টারভাল এ বির কোনো পয়েন্ট নাও, সেটা তো ক্লোজ ইন্টারভাল 0 1 এর পয়েন্ট বটে, তাহলে সেখানেও কন্টিনিউয়াস হবে। So function is continuous at every point of AB. Therefore, if you take the restriction of a continuous function, that is going to be automatically continuous. এটা একটা জেনারেল বক্তব্য। তাহলে ইন পার্টিকুলার এই এক্সাম্পলের ক্ষেত্রে বা এই এক্সারসাইজের ক্ষেত্রে তুমি ডিডিউস করতে পারছো যে এই ফাংশনটা যেটা 0 1 এর উপরে কন্টিনিউয়াস নিয়ে শুরু করেছিলে, সেটা সাব ইন্টারভাল এ বির উপরেও কন্টিনিউয়াস হবে। অ্যান্ড তোমার দেওয়া আছে যে সো তোমার fa is not equal to fb এভাবেই শুরু করেছো, so you can apply intermediate value theorem on this, ঠিক আছে? তাহলে এটার উপরে যদি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা লাগাও on this new function which is actually the restriction of the given function, তাহলে তুমি কি পাচ্ছ, যে যে জিনিসটা নিলে যে f is an alpha is an irrational number between fa and fb, তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম তো বলছে যে there will be a point d between a and b in the open interval ab so that fd is equal to alpha, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে alpha will belong to image of f. But now this is a contradiction. Why is this a contradiction? Because if you
see at the condition of the function বলা হয়েছে যে every point is mapped to a rational number, তাহলে আলফা তো ইমেজ এফ এ থাকার কথা না, because alpha is an irrational number. So তোমার contradiction হয়ে গেল। So from where did this contradiction arise? This contradiction arose from the fact যে তুমি ধরে নিচ্ছিলে যে by chance যে possible যদি হয় যে a আর b দুটো পয়েন্ট পাওয়া যাবে যাতে f not equal to f। সুতরাং এই পসিবিলিটিটা ফলস, তাহলে দাঁড়াচ্ছে কি যে যাই পয়েন্টস নাও a আর b বিটুইন ক্লোজ ইন্টারভ্যাল 0 1, তাহলে ইন ক্লোজ ইন্টারভ্যাল 0 1 সেখানে f আর f এর মানটা সমান হবে, তাহলে দাঁড়াচ্ছে কি যে ফাংশনটাকে কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। এটা হলো আমার এক্সারসাইজ। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। ইফ ইউ হ্যাভ ডাউটস কাম ব্যাক টু মি। ওকে, নেক্সট রেজাল্ট, এটা যদি কেউ তোমরা ফলো করে থাকো আমার লেকচার্স অন রিয়েল নাম্বারস ইন সেমিস্টার 2, তাহলে সেটাতে আমি এই জিনিসটাকে কিন্তু ডিটেলসে প্রমাণ করেছিলাম যে এক্সারসাইজটা আমি এখন বলতে যাচ্ছি সেখানে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম লাগিয়ে আমরা এটা খুব সহজে প্রমাণ করে দিতে পারি। বক্তব্যটা কি যে যদি আমি যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার নিয়ে নিই আর যে কোনো n একটা পজিটিভ ইন্টিজার নিই, তাহলে সেই পজিটিভ রিয়েল নাম্বারের একটা ইউনিক nth রুট পাওয়া যাবে, মানে ইউনিক পজিটিভ নাম্বার y পাওয়া যাবে যাতে y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু দ্যাট পজিটিভ নাম্বার। ওটাকে ওই নাম্বারটাকে আমি k টু দি পাওয়ার 1/n দিয়ে ডিনোট করব। এটা আমরা আগে একবার আলোচনা করেছি, বলেছিলাম যে রেজাল্টটাকে অন্তত মনে রাখবে even if you cannot remember the proof, because the proof was not part of your syllabus, we had done it for completion's sake. কিন্তু এখানে দেখো I am going to prove it using intermediate value theorem and it is going to be quite easy. So how are you going to do that? তোমার হাতে কি কি দেওয়া আছে, তোমার একটা পজিটিভ নাম্বার k দেওয়া আছে আর একটা পজিটিভ ইন্টিজার n দেওয়া আছে। তোমার কর্তব্যটা কি, তোমার একটা y খুঁজে বার করতে হবে। এটা আমি লিখতে ভুলে গেছি, y greater than 0, ঠিক আছে? There is a unique y greater than 0 such that y to the power n is equal to k. এটা তুমি দেখাবে যে আছে, there exists, ঠিক আছে? This will be greater than 0. ওকে, তো তুমি কি করছো যে k এর উপরে নির্ভর করে আর এই n এর উপরে নির্ভর করে তুমি একটা ফাংশন ডিফাইন করছো। কিসের উপরে ডিফাইন করছো? অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1 plus k। আর এই ফাংশনের ডেফিনিশনটা কি হচ্ছে? fx is equal to x to the power n for every x in this close interval। তাহলে আমার প্রথমত বক্তব্য হচ্ছে যে আমি জানি যে এই ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন, রাইট? বিকজ আমি fx is equal to x কে কন্টিনিউয়াস রিগোরাসলি দেখিয়েছিলাম, তারপরে আমি অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন লাগিয়ে বলতে পারি যে এনি পলিনোমিয়াল ফাংশন ইজ আ কন্টিনিউয়াস ফাংশন। সো ইন পার্টিকুলার এই যে ফাংশনটা আমার হাতে রয়েছে, যেটা স্লাইডের উপরে দেখতে পাচ্ছ, fx is equal to x to the power n, that will also be a continuous function. Now I want to apply intermediate value theorem. তো আমি লক্ষ্য করতে শুরু করব ঘটনাটা কি ঘটছে। প্রথমত f0 কত? f0 টা 0, so 0 is less than k, এটা আমার জানা আছে because k is a positive number, তুমি নিয়েই নিয়েছো। এবার এটা একটা অবজারভেশন করো যে k is less than 1 plus nk, obviously, right? যাই n নাও না কেন, n সমান 1 নিলে k আর k সমান হয়, কিন্তু তারপরে k এর সাথে তুমি একটা 1 যোগ করে দিচ্ছ, সুতরাং স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে। আর তার মানে 1 প্লাস k টাই k থেকে বড় হয়ে যাচ্ছে। তারপরে কি করছো? তারপরে তো আরো k অ্যাড করে করে যাচ্ছ, তাই না? 1 প্লাস 2k মানে হচ্ছে 1 প্লাস k প্লাস k, তাহলে 1 প্লাস k টা নিজেই k থেকে বড় হয়ে গেছে, তাহলে 1 প্লাস 2k টাও k থেকে বড় হবে। সিমিলারলি 1 প্লাস 3k টাও k থেকে বড় হবে, and so on, মানে বাই ইন্ডাকশন ইউ ক্যান ডিডিউস যে যে কোনো পজিটিভ ইন্টিজার n এর জন্য 1 plus nk is greater than k, ঠিক আছে? So this is a simple observation. Next observation is also almost as simple as this one. যে কি বলছি যে আমার বাইনোমিয়াল থিওরেম থেকে আমার জানা আছে যে 1 plus k to the power n টা কি হবে? 1 plus k to the power n হবে equal to 1 plus nk plus some other positive terms, তাই না? একটা jth টার্ম, এটা যদি বাইনোমিয়াল এক্সপ্যানশন করো
তাহলে এটা jth টার্মটা কি হয়, ইনফ্যাক্ট j প্লাস 1th টার্ম বলতে পারো, n চুজ j k টু দি পাওয়ার j, এরকম একটা জিনিস আসে। n চুজ j তো একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, আর k যেহেতু পজিটিভ নাম্বার সুতরাং k টু দি পাওয়ার j টাও পজিটিভ। তাহলে 1 প্লাস k টু দি পাওয়ার n যেটা দাঁড়াচ্ছে সেটাকে তুমি যদি ফুললি এক্সপ্যান্ড করো তাহলে প্রথম টার্মটা আসে 1, ঠিক আছে, n চুজ 0 করে যেটা আসে। সেকেন্ড টার্মটা আসবে n চুজ 1 করলে সেটা আসবে nk, যে দুটো টার্মের যোগফল এখানে লেখা আছে। তারপরে একটা থার্ড টার্ম, ফোর্থ টার্ম এসব আসতে থাকবে, তারা সব কিন্তু পজিটিভ হবে, রাইট? তাহলে তোমার n এর ভ্যালু যাই হোক না কেন, 1 হোক, 1 হলে এটা ইকুয়াল হয়ে যাবে, আর বা একের চেয়ে বেশি হোক, এটা সব সময় সত্য যে 1 প্লাস nk ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1 প্লাস k টু দি পাওয়ার n। আর 1 plus k to the power n টা অ্যাকচুয়ালি কি, ওটা ভ্যালিউ অফ 1 plus k আন্ডার দ্য ম্যাপিং f, fx to x to the power n ডিফাইন করেছো। সুতরাং তুমি এই পুরো ইনইকুয়ালিটি থেকে কি পাচ্ছ, যে k নাম্বার যেটা, সে k টা f0 আর f1 plus k এর মাঝখানে বসে আছে। তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম তোমায় জানিয়ে দিচ্ছে যে k টা ইমেজ f এ থাকতে বাধ্য। তার মানে অন্তত একটা y তো অবশ্যই করে পাওয়া যাবে যেটা ওপেন ইন্টারভাল 0 to 1 plus k তে থাকবে, such that y to the power n is equal to k, রাইট? তাহলে এই প্রথম পার্টটা হয়ে গেল। আমার প্রথম পার্টে আমার যেটা মিসিং হয়ে গেছে ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যে আমি এখানে যে y-টা বলেছিলাম সে y-টা কিন্তু আমার গ্রেটার দ্যান 0, এটা আমার নেওয়া আছে, ঠিক আছে। there exists unique যখন বলছি তখন there exists unique y greater than 0 বলতে চাইছি, কারণ খুব সহজেই ভাবতে পারো যে k সমান আমি যদি 1 নিয়ে নিই, তা n সমান যদি 2 নিয়ে নিই, তাহলে 1 স্কোয়ারটাও 1 হয় আর -1 স্কোয়ারটাও 1 হয়। সুতরাং ইউনিকনেস এর পসিবিলিটি আসে যদি তুমি শুধু পজিটিভ নাম্বারস এর জন্য রেস্ট্রিক্ট করো, তবেই হবে, ঠিক আছে। so there exists a unique y positive such that y to the power n is equal to k, এটা বলতে চাইছি। তার মধ্যে একটা অংশ তোমার হয়ে গেছে, যে অন্তত একটা y পাবে সেটা তুমি দেখিয়ে দিয়েছো। এবার বলছি যে আমি এই একটা অবজারভেশন করব, যে কোনো u আর v যদি পজিটিভ নাম্বার নিই তাহলে u লেস দেন v হলে u টু দি পাওয়ার n টা v টু দি পাওয়ার n এর থেকে ছোট হতে বাধ্য। এটা যদি হয় তাহলে yn টা ইউনিক হবে, ঠিক আছে। তাহলে এই অবজারভেশনটা আগে করো। এই অবজারভেশনটা কেন আমি বলছি যে এটা সত্য, যে আমি নিয়েছি u লেস দ্যান v, তাই না? তাহলে u লেস দ্যান v নিলে দুদিকে যদি আমি প্রথমে u দিয়ে গুণ করি তাহলে u তো পজিটিভ নাম্বার, তাহলে দাঁড়াবে কি যে u স্কোয়ার যেটা সেটা তোমার uv থেকে ছোট হয়ে যাবে, রাইট? কারণ তুমি u লেস দ্যান v এই ইনইকুয়ালিটি দেওয়া আছে আর তাকে তুমি গুণ করছো একটা পজিটিভ নাম্বার u দিয়ে, সুতরাং ইনইকুয়ালিটি চেঞ্জ করে না। তাহলে u স্কোয়ারটা লেস দ্যান uv তো হতে বাধ্য। এবার বলছি uv টা লেস দ্যান v স্কোয়ার হতে বাধ্য। তার কারণ হচ্ছে u ইজ, এবার শুধু এইটুকুনের দিকে যদি তাকাও তাহলে u ইজ লেস দ্যান v, এটা আমার জানা আছে। আমি যদি দুদিকেই v দিয়ে গুণ করি তাহলে আমার v টাও পজিটিভ, সুতরাং uv লেস দ্যান v স্কোয়ার আমি পেয়ে যাব। তাহলে আমি মাঝখানের যে uv রোলটাকে যদি ভুলে যাই তাহলে আমি কি পাচ্ছি, u লেস দ্যান v হলে u স্কোয়ার লেস দ্যান v স্কোয়ার হবে। এবার u স্কোয়ার লেস দ্যান v স্কোয়ার হলে একই যুক্তিতে তুমি দুদিকে আবার প্রথমে u দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবে, আমি আরেকটা স্টেপ করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। তাহলে আবার করে u যদি গুণ করো তাহলে u কিউব টা তোমার লেস দ্যান uv স্কোয়ার হয়ে যাবে, রাইট? এবার মাঝখানেরটাকে আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ, মানে আমি এটা রিডিউস করে ফেলেছি যে আমার u লেস দ্যান v হলে u স্কোয়ার লেস দ্যান v স্কোয়ার হবে, এটা আমি মেনে নিচ্ছি। এবার আমি এই u স্কোয়ার লেস দ্যান v স্কোয়ার যে ইনইকুয়ালিটি সেটাকে আমি দুদিকে u দিয়ে গুণ করলাম প্রথমে, তাহলে u দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, আর u দিয়ে গুণ করলে কি হবে, u কিউব লেস দ্যান uv স্কোয়ার। এবার এটা দেখো যে uv স্কোয়ার আবার লেস দ্যান v কিউব হতে বাধ্য, কারণ আমি কি করছি যে আমি জাস্ট
দুদিকে ইউভি লেস দেন ভি স্কোয়ার, এই যে ইনইকুয়ালিটিটা, এই ইনইকুয়ালিটিকে আমি দুদিকে ভি দিয়ে গুণ করছি। ইউভি ইজ লেস দেন ভি স্কোয়ার দেওয়া আছে, আর আমার ভিটা পজিটিভ জানা আছে। সুতরাং আমার আমি কি পেয়ে যাচ্ছি যে ইউভি স্কোয়ার ইজ লেস দেন ভি কিউব। তাহলে এই দুটোকে মিলিয়ে কি বলতে পারছো যে ইউ কিউব ইজ লেস দেন ভি কিউব। তাহলে ইউ যদি লেস দেন ভি হয়, তাহলে তুমি প্রথমে দেখলে ইউ স্কোয়ার লেস দেন ভি স্কোয়ার, ওটাকে ইউজ করে তুমি দেখতে পাচ্ছ ইউ কিউব লেস দেন ভি কিউব। তাহলে ইন জেনারেল তুমি ইন্ডাকশন ব্যবহার করে, মানে তুমি যদি ধরে নাও যে ইউ টু দি পাওয়ার কে ইজ লেস দেন ভি টু দি পাওয়ার কে, সেখান থেকে তুমি প্রমাণ করে দিতে পারবে যে ইউ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ লেস দেন ভি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। রাইট? তোমার যদি এটাতে একটু ইয়ে লাগে, ডাউট লাগে যে স্ট্রেট অ্যাওয়ে কেন হলো, মানে আমি বললাম তো যে এটাকে ইউজ করো না, এটাকে ইউজ করো না, ধরো হ্যাঁ এখানে এই যে সেকেন্ড ইনইকুয়ালিটিটা প্রুভ করছো, সেটাকে এইভাবে ভাবতে পারো যে ইউ যেহেতু লেস দেন ভি, সেজন্য আমি ভি স্কোয়ার দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তো ভিটা পজিটিভ, ভি স্কোয়ারটা অবশ্যই করে পজিটিভ, ভি কিউব পজিটিভ, সবই পজিটিভ হবে। তাহলে ভি স্কোয়ার দিয়ে গুণ করলে ইউ ভি স্কোয়ার লেস দেন ভি ইন্টু ভি স্কোয়ার হবে, দেয়ারফর ইউ ভি স্কোয়ার লেস দেন ভি। তাহলে যেভাবেই ভাবতে তোমার সুবিধা হয় তুমি সেভাবে ভাবো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ইউ কিউব লেস দেন ভি কিউব হয়েছে। তাহলে যে কোনো এন এর জন্য ইউ টু দি পাওয়ার এন লেস দেন ভি টু দি পাওয়ার এন হতে বাধ্য। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি যদি একটা পেয়ে গেছি, ঠিক আছে, একটা পজিটিভ নাম্বার পেয়ে গেছি বাই দ্যাট y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু k, তাহলে আমি যদি z নট ইকুয়াল টু y নিই, তাহলে z টা কি রকম হতে পারে? z টা তোমার আইদার লেস দেন y হবে, কিন্তু z টা লেস দেন y হলে ইমপ্লাইজ যে z টু দি পাওয়ার n টা তোমার লেস দেন y টু দি পাওয়ার n হতে বাধ্য, তার মানে ওটা k থেকে ছোট হতে বাধ্য। রাইট? আর উল্টোটা যদি হয় সিমিলারলি, হ্যাঁ আর লিখছি না, উল্টোটা যদি হয় তাহলে একই রকম ভাবে তুমি ডিডিউস করতে পারো যে যদি তোমার ইয়ে নিয়ে নাও, জেডটা যদি y এর সাথে সমান না হয় আর z যদি y থেকে বড় হয়ে যায়, তাহলে y টু দি পাওয়ার n টা লেস দেন z টু দি পাওয়ার n হবে। তার মানে সেই ক্ষেত্রে কে মানে এখানে আমি ক্যাপিটাল কে বলতে চাইছি, তাহলে ক্যাপিটাল কেটা সেক্ষেত্রে z টু দি পাওয়ার n থেকে ছোট হয়ে যাবে। তার মানে একটা নাম্বার যদি y থেকে আলাদা হয়, মানে y এর সাথে ইকুয়াল না হয়, তাহলে তার nth পাওয়ার নিলে সেটা কখনোই k এর সাথে সমান হবে না। এই পার্টিকুলার স্টেটমেন্ট যেটা এখানে করেছো, সেখান থেকে এটা তুমি ডিডিউস করতে পারছো। তো সেই জন্য তুমি কি বলতে পারছো যে এই স্টেটমেন্ট তোমায় জানিয়ে দিচ্ছে যে এই নম্বর যে পাচ্ছি পজিটিভ নাম্বার y, সো দ্যাট y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু k, সেটা একটা ইউনিক নাম্বার হচ্ছে। ঠিক আছে, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ, আর যদি ডাউট থাকে আগে সেম রেপিটেশন আমি অফ দ্য স্টেটমেন্ট করছি, ইউ শুড অলওয়েজ কাম ব্যাক টু মি। ওকে, নেক্সট রেজাল্ট is also a very very useful result যেটা তোমরা ভীষণ ব্যবহার করেছো in your theory of equations। সেটা কি বলছে যে একটা polynomial with real coefficients of odd degree, এটা যদি হয় তাহলে তার একটা রিয়েল রুট থাকতে বাধ্য, আর বাকিগুলো তোমার যা খুশি তাই হতে পারে। সো at least one real root তুমি অবশ্যই পাবে if you have a polynomial of odd degree with real coefficients. Real coefficients টা obviously আমরা সেটা নিয়েই স্টাডি করব, কারণ আমি রিয়েল অ্যানালিসিস এর বাইরে যাচ্ছি না। ঠিক আছে, সো আমি কি করব যে একটা পলিনোমিয়াল নিয়ে নেব, ঠিক আছে, আমাকে দেখাতে হবে যে তার অফ সাচ এ টাইপ যে ওটা কোএফিসিয়েন্ট গুলো রিয়েল, ওটা ডিগ্রি অড, আমাকে দেখাতে হবে যে তার একটা রিয়েল রুট আছে। তাহলে ওই পলিনোমিয়ালকে ব্যবহার করে আমি একটা ফাংশন ডিফাইন করব। কি ডিফাইন করছি? পলিনোমিয়ালের চেহারা স্লাইডে দেখতে পাচ্ছ, সেটা যদি হয় তাহলে fx will be equal to exactly that expression, তার মানে a0 plus a1x plus ইত্যাদি plus an minus 1 x to the power n minus 1 plus an x to the power n। এবার এখানে আমাকে অবশ্যই করে ধরে নিতে হবে যে an is not 0, কারণ আমি ধরে নিচ্ছি যে এই যে পলিনোমিয়াল যেটা নিচ্ছি তার ডিগ্রি হচ্ছে n।
ঠিক আছে? তাহলে ডিগ্রি n যদি হয় আর সেটাকেই আমি অড নিতে চাইছি, তাহলে an টা অবশ্যই করে নন জিরো। এর an জিরো হয়ে গেলে তো ডিগ্রি n মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই না? বা তার থেকে ছোট। সুতরাং an টা নন জিরো, এটা আমার জানা আছে। এবার পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস, এটাও আমি জানি। তো সুতরাং উই আর ইন আ গুড শেপ। এই ফাংশনটা আমি পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন করেছি। এবার আমি কি করছি যে x নট ইকুয়াল টু জিরো নিয়ে নিচ্ছি, করে আমি এই যে এক্সপ্রেশন অফ fx সেটার থেকে an x টু দি পাওয়ার n এটাকে পুরোটাকে কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিলে দেখো ব্র্যাকেটের মধ্যে তুমি কি পাবে, a0 ডিভাইডেড বাই an x টু দি পাওয়ার n plus a1 an x to the power n minus 1 plus etc plus an minus 1 divided by an into x। দেখো ক্যান্সেল করে করে তুমি এক্স্যাক্টলি এই জিনিসটাই পাচ্ছ। হ্যাঁ, মানে ডিগ্রিটা ওইভাবেই আসবে ডিনোমিনেটরে, প্লাস 1, তাই না? তাহলে an x to the power n into সামথিং পাচ্ছ। এই সামথিংটাকেই আমরা একটা নাম দিয়ে দিলাম gx। ঠিক আছে, ওইটাই লিখেছি, this is equal to an x to the power n gx। gx টা কোথায় ডিফাইন? gx টা নন জিরো রিয়েল নাম্বারস এর জন্য শুধু ডিফাইন। ঠিক আছে, তাহলে ফর নন জিরো রিয়েল নাম্বারস fx এরকম মান নিচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। ভেরি গুড। এবারে gx এর সম্বন্ধে কি বলতে পারছো? আবার করে দেখো, ব্যাক করো। gx হচ্ছে এইরকম একটা নাম্বার, তাহলে gx এর as x tends to infinity করো যদি, তাহলে কি হবে? এই প্রত্যেকটা টার্ম কিন্তু জিরোতে টেন্ড করে যাবে, তাই না? As x tends to infinity, 1 by x tends to 0, right? So therefore, each of these terms, since 1 by x is tending to 0, 1 by x to the power j is going to tend to 0 for all j between 0 and 1. So all of these first n terms, they will all go to 0 as x tends to infinity. তাহলে gx এর লিমিট কি হবে as x tends to infinity? It will be equal to 1. Similarly, x যদি tending to minus infinity করে দাও, তাহলেও তোমার 1 by x is tending to 0, right? তোমার 1 by x এর গ্রাফটা রিকল করো। হ্যাঁ, 1 by x এর গ্রাফটা হচ্ছে একটা হাইপারবোলা। সেই হাইপারবোলাতে আমরা যখন x tending to 0, সেই জায়গাটাকে আমরা ফোকাস করে স্টাডি করেছিলাম। x tending to 0 প্লাস হলে ওটা ইনফিনিটিতে যাচ্ছিল, আর x tending to 0 মাইনাস হলে ওটা মাইনাস ইনফিনিটিতে যাচ্ছিল। এবার আমি অন্য দিকটা ভাবতে বলছি, যে যখন এক্সটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে? ওটা জিরো দিকে টেন্ড করে যাচ্ছে, তোমার এক্স অ্যাক্সিসও তো অ্যাসিম্পটোট, তাই না? Similarly, when you are making your x tend to minus infinity, then also it is going to 0, right? Remember your hyperbola, it is going to look something like this. As x tends to infinity is going to 0, and as x tends to minus infinity, it is again going to 0. So gx যে লিমিটটা as x tends to infinity as well as x tends to minus infinity is both these limits are going to be 1. All right, তাহলে এই লিমিট ইকুয়াল টু 1 মানে কি সেটা আমি লিখেছি। ঠিক আছে, মানে হচ্ছে যে তুমি যদি এপসাইলন সমান 1 নিয়ে নাও, মানে হচ্ছে given any epsilon you should be able to find a positive number so that something happens। ঠিক আছে, তো ইন পার্টিকুলার আমি এপসাইলন সমান 1 নিচ্ছি। ঠিক আছে, শুধু দেখতে ভালো বলে তুমি যা খুশি তাই, এটা 0.5 আপ মানে 1/4 যা খুশি তাই নিতে পারতে, কিছু যায় আসতো না। আমি এপসাইলন সমান 1 নিলাম, তাহলে এই 1 এর জন্য আমি একটা পজিটিভ নাম্বার m1 পাবো, যাতে x যদি m1 এর চেয়ে বড় হয়, তাহলে gx টা 1 এর নেবারহুডে থাকবে, 1 neighborhood of 1 এ থাকবে। তার মানে if x is greater than m1, then mod gx minus 1 will be less than 1, because limit x tending to infinity gx is equal to 1. Similarly, since limit x tending to minus infinity gx is equal to 1, we will be able to get a positive number m2, so that whenever x is less than minus m2, মানে x টা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন gx minus 1 এর মডুলাস will be less than 1, রাইট? তাহলে এটা জাস্ট ডেফিনিশনটাকে আমি কপি করলাম। এবার আমি দেখছি ফাংশনটা fx এর দিকে। তাহলে fx টা কি ছিল? an x to the power n into gx। এবার gx এর ফর্মটা
আমরা বারে বারে লিখবো না। হ্যাঁ, আমার gx এর ফর্মের বেসিক ইন্টারেস্ট যেটা ছিল যে as x tends to infinity gx tends to 1 and as x tends to minus infinity gx is equal to 1, gx tends to 1, আর সেটাকে আমরা লিখে ফেলেছি যে তার মানে কি। এবার ধরো an is greater than 0, ঠিক আছে? তাহলে x যদি m1 এর চেয়ে বড় হয় তাহলে এটাকে যদি এক্সপ্যান্ড করে লিখো gx minus 1 এর মডিউলাস is less than 1। আমি একবার লিখে দিচ্ছি, যদিও আর আমার দরকার পড়া উচিত না, কিন্তু তাও আমি লিখে দিচ্ছি টু বি on the safe side, যদি কেউ কনফিউজড হয়ে যাও, mod of gx minus 1 less than 1 এটার মানে হচ্ছে this is actually if and only if, তাই লিখি আমি, তাহলে if and only if minus 1 is less than gx minus 1 less than 1, এটা আমরা একদম প্রথম দিকে এটা মাইনাস হবে। So minus 1 less than gx minus 1 less than 1, this inequality is the same as the inequality mod gx minus 1 less than 1. Very good. এবার এটা তো if and only if, তুমি দুদিকে মানে পুরোটাতে তুমি অ্যাকচুয়ালি 1 অ্যাড করে দাও, তাহলে 1 অ্যাড করে দিলে কি হবে, minus 1 plus 1 করলে 0 হয়ে যাচ্ছে, 0 less than gx less than 2, তাই না? পুরোটাতে যদি তুমি 1 অ্যাড করে দাও তাহলে এটা পাচ্ছ। তাহলে সেই বক্তব্যটা আমি এখানে লিখছি, ঠিক আছে? এটা আমি বারে বারে লিখবো, সেজন্য আমি অন্তত একবার করলাম। mod x greater than m1 মানে আমি জানি যে mod gx minus 1 less than 1, that is আমি জানি যে gx টা 0 থেকে 2 এর মধ্যে আছে। এবার an যদি পজিটিভ হয় আর x যদি greater than m1 হয়, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে তোমার an x to the power n এই নাম্বারটা will be greater than 0 because an is positive, x is positive, so x to the power n is also positive. So an x to the power n is a positive number. So তুমি যদি ওটা দিয়ে এই পুরো inequality 0 less than gx less than 2 এটাকে মাল্টিপ্লাই করো, inequality will not change। তাহলে কি পাবে, তুমি পাবে 0 less than an x to the power n into gx less than 2 times an x to the power n, right? তাহলে what is your an x to the power n gx? That is exactly equal to fx। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ যে fx is going to be positive for x greater than m1, right? একইভাবে যদি x টা নেগেটিভ হয় মানে x less than m minus m2 যদি হয়, তাহলে এখানে তোমার an x to the power n এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এটা এবারে ভ্যালু কত হবে জানি না, কিন্তু সাইনটা অন্তত নেগেটিভ হয়ে যাচ্ছে, রাইট? সো সিন্স x is a negative number now and an is a positive number, সেটা তোমার ফিক্সডই আছে, an is a positive number and x is now negative, so an x to the power n is less than 0। তাহলে আবার করে এই ইনইকুয়ালিটি 0 less than gx less than 2 যেটা এখানে দেওয়া আছে, সরি এখানে দেওয়া আছে, সেই ইনইকুয়ালিটিকে তুমি যদি an x to the power n দিয়ে মাল্টিপ্লাই করো, রাইট? আমি বোঝাতে পারছি দুটোতেই একই জিনিস ঘটছে না, this also means the same thing, 0 less than gx less than equal to less than 2। তাহলে সেটাকে তুমি যদি an x to the power n এবারে মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে because now the number is negative। তাহলে কি পাবে, 2an x to the power n যেটা পাচ্ছ that will become less than an x to the power n into gx, তার মানে fx, which will become less than 0, রাইট? তাহলে এই যে স্পেশাল কেসটা তুমি নিয়েছো যে an greater than 0, এই স্পেশাল কেসের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে যদি x greater than m1 হয়, তাহলে আমার যে যে দরকার জায়গা সেগুলো আন্ডারলাইন করি, x যদি greater than m1 হয় তাহলে fx টা greater than 0, আর x যদি less than minus m2 হয় তাহলে আমার fx টা less than 0, এটা তুমি পাচ্ছ, রাইট? সো এটা আমি বলতে চাইছি, কারেক্ট? তাহলে কি দাঁড়ালো, তোমার m1 এর চেয়ে বড় যদি x হয় তাহলে fx পজিটিভ হয়ে গেছে, আর minus m2 থেকে x যদি ছোট হয় তাহলে fx নেগেটিভ হয়ে গেছে।
তাহলে জিরো যে নাম্বারটা, সেই নাম্বারটা তোমার এফ অফ মাইনাস এম টু থেকে ছোট একটা কিছু নিয়ে নাও, তাহলে এফ অফ মাইনাস এম টু মাইনাস ওয়ানের থেকে ছোট আর এম ওয়ান প্লাস ওয়ানের থেকে বড়, এরকম একটা কিছু পাচ্ছ। মানে এটা খেয়াল রাখো, আমি নেক্সট স্লাইডে যাই তাহলে বুঝতে পারবে যে এ এন পজিটিভ নিয়েছো, তাতে দেখতে পেয়েছো যে এক্স যদি এম ওয়ান এর চেয়ে বড় হয় তাহলে এফ এক্স পজিটিভ, এক্স যদি এম টু মাইনাস এম টু থেকে ছোট হয় তাহলে এফ এক্সটা নেগেটিভ। এটা যদি পেয়ে যাও তার মানে তোমার দাঁড়াচ্ছে কি, তোমার দাঁড়াচ্ছে যে তোমার মাইনাস এম টু মাইনাস এম ওয়ানে এফ এর মানটা নেগেটিভ, রাইট? কারণ ওটা মাইনাস এম টু থেকে ছোট, আর এম ওয়ান প্লাস ওয়ানে ওটার মানটা কি হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, কারণ এম ওয়ান প্লাস ওয়ানটা এম ওয়ান এর থেকে বড়। সুতরাং এই ক্লোজ ইন্টারভ্যালে তুমি যদি রেস্ট্রিক্ট করো তাহলে দেখতে পাচ্ছ যে এই নাম্বারে নেগেটিভ ভ্যালু নিচ্ছে এফ, আর এই নাম্বারে পজিটিভ ভ্যালু নিচ্ছে এফ। সুতরাং এই দুটোর মধ্যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম থেকে একটা এক্স পাওয়া যাবে যেখানে এফ এক্সটা জিরো হবে। তার মানে কি পেয়ে গেলে, যে অড অর্ডার এর তুমি অড ডিগ্রির যে পলিনমিয়াল নিয়েছিলে সেই পলিনমিয়াল ইকুয়েশনের একটা অন্তত রিয়েল রুট পেয়ে যাচ্ছ। সেটা কোন স্পেশাল কেসে করলে, যখন এনটা পজিটিভ। এবার ধরো এনটা নেগেটিভ যদি হয়, তাহলে যুক্তিটা যদি বুঝে থাকো তাহলে আমি আশা করছি যে এখানে তুমি ইমিডিয়েটলি ডিডিউস করতে পারবে। তার কারণ হচ্ছে যে এন যদি নেগেটিভ হয় এবার ঠিক উল্টে যাবে, তাই না? কারণ এন নেগেটিভ যদি হয় তাহলে এক্স যদি এম ওয়ান এর চেয়ে বড় হয় তাহলে এন এক্স টু দি পাওয়ার এন এবারে কিন্তু নেগেটিভ নাম্বার হয়ে গেল। তাহলে যে ইনইকুয়ালিটি 0 লেস দেন gx লেস দেন 2, এটাকে যদি an x টু দি পাওয়ার n দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ইনইকুয়ালিটিটা কিন্তু এবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কি 2an x টু দি পাওয়ার n লেস দেন fx লেস দেন 0। তার মানে fx টা নেগেটিভ হয়ে যাচ্ছে, x গ্রেটার দেন m1 হলে fx টা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর x যদি লেস দেন মাইনাস m2 হয়, মানে x যদি নেগেটিভ নাম্বার হয়, an টাও নেগেটিভ x টাও নেগেটিভ, তাহলে an x টু দি পাওয়ার n সেটাও নেগেটিভ হবে। এখানেই দেখো তুমি n যে অড, সেটা রোল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? x এর সাইন আর x টু দি পাওয়ার n এর সাইন কিন্তু পাল্টাচ্ছে না। তার কারণ হচ্ছে n টা একটা অড পজিটিভ ইন্টিজার, ইভেন হলে কিন্তু ঝামেলা হতো, তাই না? সুতরাং আমি অড এর ক্ষেত্রেই এটা বলতে পারবো, ইভেন এর ক্ষেত্রে বলতে পারবো না। এই জায়গাটা খেয়াল রেখো। তাহলে এক্স টা নেগেটিভ ছিল, তার মানে এক্স টু দি পাওয়ার এন টাও নেগেটিভ, কারণ এন টা পজিটিভ ইন্টিজার, আর এন টাও নেগেটিভ। সুতরাং এন এক্স টু দি পাওয়ার এন টা এবারে পজিটিভ হয়ে গেল। তাহলে 0 লেস দেন gx লেস দেন 2 যে ইনইকুয়ালিটি ছিল, সেটাকে যখন an x to the power n দিয়ে মাল্টিপ্লাই করছো, inequality does not change. So what do you get? You get that fx is at least greater than 0. তার চেয়ে অনেক বেশি বক্তব্য পেয়ে যাচ্ছ, কিন্তু তোমার বেসিক জিনিস যেটা পাচ্ছ যে যদি an টা আমার নেগেটিভ থাকে, an পজিটিভ তোমার স্টাডি করা অলরেডি হয়ে গেছে, an যদি নেগেটিভ হয় তাহলে x যদি m1 এর চেয়ে বেশি হয় তাহলে fx টা নেগেটিভ হতে বাধ্য, আর x যদি মাইনাস এম টু থেকে ছোট হয় তাহলে fx টা পজিটিভ হতে বাধ্য। তাহলে এদের মাঝখানে fx কোথাও একটা 0 হতে বাধ্য। সেই কথাটাই তুমি খুব কেয়ারফুলি লিখে দিচ্ছ যে যদি তুমি মাইনাস এম টু মাইনাস ওয়ান নাও তাহলে এই নাম্বারটা তো মাইনাস এম টু থেকে ছোট, সুতরাং এখানে fx টা পজিটিভ। m1 প্লাস 1 নাও, তাহলে সেই নাম্বারটা যেহেতু m1 এর থেকে বড়, সেখানে fx টা নেগেটিভ। তাহলে এই নাম্বারে fx এর ভ্যালুটা পজিটিভ হয়ে গেছে এবারে, আর এই নাম্বারে নেগেটিভ হয়ে গেছে। সুতরাং 0 যে নাম্বারটা সেটা তোমার মানে এই দুটোর মধ্যে একটা x পাবে such that fx will be equal to 0, 0টা ইমেজ f এ থাকবে, এন্ড সেটা এক্স্যাক্টলি কোথায় থাকবে সেটাও তুমি ডিডিউস করতে পারছো এখান থেকে। এটা খুব প্রিসাইজ লোকেশন অফ রুট হচ্ছে না, কিন্তু অন্তত রুট আছে এই ব্যাপারটা তুমি প্রমাণ করে দিতে পারছো। তাহলে এই প্রচন্ড ইম্পর্টেন্ট থিওরাম যেটাকে আমি এক্সারসাইজ হিসেবে নিয়েছি, সেটা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম থেকে খুব সুন্দরভাবে চলে আসে। তাহলে এবারে আমি জাস্ট একটা ছোট রেজাল্ট করে আজকে থামবো। সেটা হচ্ছে যে যদি একটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া থাকে আর ওটা যদি একটা যে কোনো ইন্টারভ্যালের উপরে ডিফাইন থাকে, এবারে দেখো কিন্তু আমি ইন্টারভ্যালের কোনো ফিক্স চেহারা নিচ্ছি না। ইন্টারভ্যালটা ক্লোজ ইন্টারভ্যালে কি হতে পারে,
ওপেন ইন্টারভাল এবি হতে পারে, সেমি ওপেন ইন্টারভাল এবি হতে পারে, অথবা আনবাউন্ডেড ইন্টারভালস হতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, তাহলে এফ ইজ জাস্ট আ ফাংশন ডিফাইন্ড অন অ্যান ইন্টারভাল। রেস্ট্রিকশনটা হচ্ছে f is continuous, that is the crucial thing. Suppose f is a continuous function defined on an interval, then immediately বলতে পারো যে fi will also be an interval. তাহলে ইন্টারভালের যে বেসিক প্রপার্টি সেটা যদি খেয়াল থাকে তাহলেই রেজাল্টটা প্রমাণ করতে একদম সময় লাগবে না। ঠিক আছে, বেসিক প্রপার্টিটা কি তোমার মনে আছে যে তোমার ইন্টারভাল গুলো কেমন ছিল? আমি একটু যদি লিখি এখানে, আরে সরি, so let me just try to write it down again so that it becomes clear. So what are our intervals? Our intervals look like either like this, right? Or it looks like AB, or it looks like, sorry, সেমি ওপেন ইন্টারভাল সেটা লিখলাম না, ঠিক আছে, অথবা আনবাউন্ডেড হতে পারে এরকম a ইনফিনিটি or ওপেন ইন্টারভাল a ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটির দিকে যাও, ঠিক আছে, এটসেট্রা। সো দিজ আর আওয়ার এক্সাম্পলস অফ ওপেন ইন্টারভালস। আমরা টোটাল কটা আছে, কটা টাইপ আছে আমরা জানি, ঠিক আছে। এই ইন্টারভাল গুলোর বেসিক প্রপার্টিটা কি, যে যদি এক্স এটার মধ্যে থাকে আর ওয়াই যদি এটার মধ্যে থাকে আর টি যদি এক্স আর ওয়াই এর মধ্যখানের পয়েন্ট হয়, তার মানে আমার আইটা ডিফাইন কিভাবে হচ্ছে যে এক্স আর ওয়াই যদি ইন্টারভালের পয়েন্ট হয় এন্ড যদি এক্স লেস দেন টি লেস দেন ওয়াই হয়, দেন টিটাও ইন্টারভালের পয়েন্ট হতে বাধ্য। তুমি খেয়াল করে দেখো সবকটার জন্য সেটা সত্য। আমরা এটা আগেও বলেছি, আমি আজকে আবার করে বলছি যে তোমার ইন্টারভাল এইগুলো, এই চারটে লিখেছি, আরো চারটে রয়েছে, তাই না, আমি জানি। তাহলে এই যে 8টা টাইপ অফ ইন্টারভাল আছে প্রত্যেকটার কিন্তু ওই প্রপার্টিটা রয়েছে, যে যদি এক্সটা ওই সেটের মধ্যে থাকে আর ওয়াইটা যদি ওই সেটের মধ্যে থাকে আর টিটা এক্স আর ওয়াই এর মাঝখানে কোনো পয়েন্ট হয়, তাহলে সেটাও ওই সেটের মধ্যে আছে। এটা নাও ক্লোজ ইন্টারভাল এবি নাও, অথবা এটা নাও, যে কোনো একটা। তাহলে দিস ইজ মাই ডিফাইনিং প্রপার্টি, ক্যারেক্টারাইজিং প্রপার্টি অফ এন ইন্টারভাল। তাহলে আমাকে যদি দেখাতে হয় যে fi is an interval, আমার শুধু ওইটুকুন কাজ করতে হবে। তাহলে এইবার তো বুঝতে পারছো ইট ইজ গোইং টু বিকাম ভেরি ইজি। কিভাবে, যে তুমি ধরো সি আর টি যে কোনো দুটো পয়েন্ট ইন fi নিয়েছো আর আর একটা পয়েন্ট বিটুইন সি এন্ড ডি নিয়েছো, তোমাকে জাস্ট দেখিয়ে দিতে হবে যে আরটা fi এর মধ্যে রয়েছে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, প্রথমত সিটা ইমেজ এফ এ আছে, ডিটাও ইমেজ এফ এ আছে, এটার মানে যে অন্তত একটা পয়েন্ট এ আছে ইন্টারভালের মধ্যে such that fa is equal to c, আর একটা পয়েন্ট আছে b in the interval such that fp is equal to d। আর যেভাবে আমি নিয়েছি তাতে সি আর ডি কিন্তু আলাদা আলাদা পয়েন্ট, সুতরাং এ আর বিটাও আলাদা আলাদা পয়েন্ট, রাইট? কোনটা বড় কোনটা ছোট আমার কাছে ইন্টারেস্টিং নয়, মানে আমি ওটার উপরে খুব স্ট্রেস করছি না। ইন্টারেস্টিং নয় এই কারণে যে ওটার উপরে যদি স্ট্রেস করি তাহলে আমাকে দুটো কেস আলাদা আলাদা করে করতে হবে, তো সেটা আমি করতে চাইছি না। তো আমি জাস্ট বলছি যে এ আর বি দুটো পয়েন্ট পাওয়া যাবে যাতে এফ এ ইজ ইকুয়াল টু সি আর এফ বি ইজ ইকুয়াল টু ডি, এটা তো অন্তত সত্য, বিকজ সি আর ডি দুটোই ইমেজ এফ এ আছে। আর যেহেতু সি আর ডি আলাদা আমি ধরে নিচ্ছি, সেই জন্যই আমি এটা কনক্লুড করতে পারি যে এ আর বিটাও আলাদা। ঠিক আছে, তাহলে এবার আমি টোটাল ইন্টারভাল এ বি কোথায় আছে, ক্লোজ ইন্টারভাল আই এর উপরে আছে, ক্লোজ ইন্টারভাল আই এর মধ্যে আছে। তাহলে আমি টোটাল ইন্টারভাল আই এর উপরে না ভেবে আমি সাব ইন্টারভাল নিলাম, ক্লোজ ইন্টারভাল নিয়ে নিলাম। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম লাগাতে গেলে কিন্তু ক্লোজ ইন্টারভাল লাগে, এটা খেয়াল রাখবে। তাহলে আই উইল টেক দ্য ক্লোজ ইন্টারভাল যে সাবসেট অফ আই which is bounded, not only closed you also want bounded by a and b। এভাবে ভাষায় কেন লিখছি, কারণ আমি বলতে চাইছি না যে এটা ছোট কি বিটা ছোট, ওটা বললে আমাকে দুটো কেস করতে হবে, আমি সেটা করতে চাই না। সুতরাং আমি ক্লোজ ইন্টারভাল যে নিচ্ছি যার এন্ড পয়েন্ট গুলো এ আর বি, এ ছোট হতে পারে বি বড় হতে পারে, অথবা বি ছোট হতে পারে এ বড় হতে পারে, কিচ্ছু যায় আসে না। তাহলে আমি যদি এফটাকে এই সাব ইন্টারভালের উপরে রেস্ট্রিক্ট করি যেটা একটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল,
তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কি যে ওটা স্টিল কন্টিনিউয়াস, কিছুক্ষণ আগে আলোচনা করলাম, আর এফ এ সমান সি হয়েছে, এফ বি সমান ডি হয়েছে। তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম বলছে যে সি আর ডি এর মাঝখানে যাই পয়েন্ট থাকুক না কেন সেটাও তোমার ইমেজ অফ দিস রেস্ট্রিক্টেড ফাংশন হতে হবে, তার মানে অরিজিনাল ফাংশন। তার মানে তুমি বলতে পারছো যে there is a u in the sub interval j, কিন্তু sub interval j তো total interval I এর subset, সুতরাং there is a u in I such that fu is equal to r। তার মানে r টাও ইমেজ f এ থাকতে বাধ্য। তার মানে তুমি প্রমাণ করে দিয়েছো যে ইমেজ of your image of any interval under a continuous function is an interval। এই রেজাল্টটা আমরা it is useful as it is, মানে এমনিতেই ইম্পর্টেন্ট, আর এটাকে ব্যবহার করে আমরা আরো কিছু কাজ করব in the next lecture। তাহলে আমি আজকে থামছি।